64টি উপসর্গ আমরা আজকে জানবো। এর মধ্যে উপসর্গ কি? উপসর্গ হলো অর্থহীন বর্ণ সমষ্টিকে উপসর্গ বলে। অর্থহীন বর্ণ সমষ্টিকে উপসর্গ বলে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। অর্থ তৈরিতে এই উপসর্গ বিশাল ভূমিকা রাখে। তো আমরা প্রথমেই জেনে নিব বাংলা উপসর্গ 21টি। বাংলা উপসর্গ 21টি রয়েছে। আমরা একটা কবিতার মাধ্যমে 21টি উপসর্গ শিখে নিব। আমরা এই প্রথম লাইনে 60টি, দ্বিতীয় লাইনে 60টি, তৃতীয় লাইনে 60টি উপসর্গ রাখবো। স আর হা সু, হা সু, স আর হা সু, আব সা ইতি। এই প্রথম লাইনে আমরা দেখলাম স আর হা সু, আব সা ইতি। তারপরের লাইনে অজ অ অঘা অনা বি আন পাতি। অজ অ অঘা অনা বি আন পাতি। তৃতীয় লাইনে উন কদ আ কু নি ভর রাম। এই তিন লাইনে আমরা দেখতে পেলাম 21টি উপসর্গ রয়েছে। তো স আর হা সু আব সা ইতি, অজ অ অঘা অনা বি আন পাতি, উন কদ আ কু নি ভর রাম। এখানে রয়েছে বাংলা 21টি উপসর্গের নাম। আমরা একটা কবিতার মাধ্যমে এই 21টি উপসর্গ জেনে নিলাম। বাংলায় মোট উপসর্গ রয়েছে 21টি। এই উপসর্গের কাজ হলো শব্দের প্রথমে বসে নতুন শব্দ তৈরি করা এবং অর্থের পরিবর্তন সাধন করা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। এই উপসর্গগুলি অর্থ তৈরিতে ভূমিকা রাখে। যেমন আমরা যদি বলি নাম, এই নামের আগে একটা উপসর্গ বসে অর্থ তৈরি করে। যেমন প্র দিলে প্রনাম হয়ে যায়। তারপরে হার, হারের আগে আ দিলে হয় আহার। তাইলে এই আর যদি নিজস্ব কোনো অর্থ নেই, তারপরও অর্থ তৈরিতে শব্দের মধ্যে নতুন একটা শব্দ তৈরি করলো এবং অর্থের পরিবর্তন হলো আহার। তাই আমরা এই কবিতার মাধ্যমে 21টি বাংলা উপসর্গ জেনে নিলাম। আবারও আমি বলি স আর হা সু আবসা ইতি, অজ অ অঘা অনা বি আন পাতি, উন কদ আ কু নি ভর রাম। এখানে রয়েছে বাংলা 21টি উপসর্গের নাম। এরপর আমরা জেনে নিব সংস্কৃত উপসর্গ। তাহলে বাংলা উপসর্গ গেল 21টি। সংস্কৃত উপসর্গ আমরা 4টি লাইনে এটা নিয়ে নিব আমরা। যেমন অতি, অতি প্রতি অবনীর, অতি প্রতি অবনীর।
অপি অভি সম দূর, অতি প্রতি অবনির, অপি অভি সম দূর, নি অনু অপ আ, বি অধি সু করা, প্র পরি উপ উত। এখানে রয়েছে 20টি সংস্কৃত উপসর্গ নিখুঁত। আমরা সংস্কৃত উপসর্গ জেনে নিলাম 20টি। তাইলে বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি, মোট 41টি উপসর্গ আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি। এই উপসর্গগুলির কাজও জেনে নিয়েছি যে নতুন শব্দ তৈরি করতে, শব্দের মধ্যে অর্থ পরিবর্তন ঘটায়, শব্দ সম্প্রসারণ সংকোচন আনে। এই বাংলা সাহিত্যে উপসর্গগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তো আমরা কবিতার মাধ্যমে জেনে নেই। আবারও বলি, স আর হা সু আব সা ইতি। এক লাইনে 60টি রয়েছে, দ্বিতীয় লাইনে অজ অ অঘা অনা বিআন পাতি, তৃতীয় লাইনে রয়েছে উনকদ আ কুনি ভররাম। এখানে রয়েছে 21টি খাঁটি বাংলা উপসর্গের নাম। তারপরে আমরা জানলাম সংস্কৃত উপসর্গ 20টি। আমরা কবিতার মাধ্যমে জেনে নিলাম এই 20টি উপসর্গ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সৃষ্টি স্যার আমাকে শুনতে পাচ্ছেন? অভি সমদূর, সৃষ্টি স্যার আমাকে শুনতে পাচ্ছেন? বি অধি সুকরা, প্র পরি উপউত। এখানে রয়েছে সংস্কৃত উপসর্গ নিখুঁত। তো আমরা মোটামুটি 41টি উপসর্গ ইতিমধ্যে। এরপরে আমরা যেটা জানবো পার্শ্ব উপসর্গ। পার্শ্ব উপসর্গ রয়েছে 11টি। এই 11টি উপসর্গ আমরা পার্শ্ব উপসর্গ রয়েছে 11টি। সবাই কি শুনতে পাচ্ছেন? পার্শ্ব উপসর্গ 11টি। পার্শ্ব উপসর্গ 11টির উপর পার্শ্ব উপসর্গ 11টির উপর আমরা 2 লাইনে নিব। কম কম হরেক হর, 3টা। এক লাইনে হলো 3টা, কম হরেক হর। দ্বিতীয় লাইনে হলো বে কার বদ না ফি নিম ব দ। তাইলে প্রথম লাইনে 3টা, দ্বিতীয় লাইনে 1 2 3 4 5 6 7 8টা, মোট 11টি। তাহলে কম হরেক হর, বেকার বদনা ফিনিম বদল। পার্শ্ব উপসর্গ 11টির উপর, কম হরেক হর, বেকার বদনা ফিনিম বদল। এবার আমরা জানবো 11টি আর আগে গেল 41টি। তাহলে মোট 52টি উপসর্গ আমরা কবিতার মাধ্যমে শেষ করতে পারতেছি। কম হরেক হর, বেকার বদ না ফি নিম বদল। আশা করি আপনারা যদি এই ফর্মুলা অবলম্বন করেন তাহলে 64টি উপসর্গ
মনে রাখার জন্য একেবারেই সহজ একটা পদ্ধতি। এরপরে আমরা চলে আসছি আরবি উপসর্গের উপর। 6টি উপসর্গ আরবির উপর, 6টি উপসর্গ আরবির উপর, 6টি উপসর্গ আরবির উপর। আম, লা, খাসগর। 6টি উপসর্গ আরবির উপর আমরা দুই লাইনে নিব। বাজে, খয়ের। দ্বিতীয় লাইনে হইল আম, লা, খাস, গর। তাহলে আমরা কবিতার মাধ্যমে জেনে নিলাম যে আরবি উপসর্গ আছে 6টি। তো 6টি উপসর্গ আরবির উপর আম, লা, খাস, গর। 6টি উপসর্গ আরবির উপর আম, লা, খাস, গর। তাহলে আমরা এখানে ধীরে ধীরে কিন্তু শেষ দিকে চলে আসছি। 4টি উপসর্গ ইংরেজি ভাব, 4টি উপসর্গ ইংরেজি ভাব, 4টি উপসর্গ ইংরেজি ভাব। হাফ, হেড, ফুল, শাপ। স্যার না আনমিউট নাই তো। আমরা শুনতে পাচ্ছি বাট আমার বোর্ডে লেখা যাচ্ছে না, বোর্ডে কোনো ভাবে আমরা দেখতে পাচ্ছি না। স্যার ওটা আনমিউট থাকলে আমরা শুনতে পেতাম না। ওকে, নন মিউট আছে, ঠিক আছে স্যার। আপনি বোর্ডে কম লিখবেন বাট বড় বড় করে লিখবেন, তাহলে দেখা যাবে। আর মোবাইলটা বোর্ডের কাছে নেওয়া যায় কিনা বা ক্যামেরাটা বোর্ডের কাছে নেওয়া গেলে আপনাকে না দেখা যাক, তাহলে স্টুডেন্টরা লেখাটা অন্তত দেখতে পারবে। জি ধন্যবাদ, আমরা চেষ্টা করতেছি। তো আমরা এখানে কবিতার মাধ্যমে শেষ দিকে চলে আসছি। 4টি উপসর্গ ইংরেজি ভাব, হাফ, হেড, ফুল, শাপ। আমি আস্তে আস্তে বলতেছি, আপনারা লিখতে পারেন। যারা বোর্ডে দেখতেছেন না তারা লিখে নিন যে 4টি উপসর্গ ইংরেজি ভাব, হাফ, হেড, ফুল, শাপ। তো আমি একটু বড় করে লিখতেছি, দেখি আপনারা দেখতে পান কিনা সেটা। এরপরে আমরা চলে আসছি 2টি উপসর্গ উর্দু ও হিন্দির উপর। আমাদের মোট উপসর্গ হলো 64টি। এর মধ্যে আমরা কিন্তু 64টি উপসর্গ। যারা বোর্ডে দেখতে পান না লেখা, তাদের জন্য আবারও বলছি, কবিতাটা একটু আস্তে করে লিখে নিন। আমি আবারও বলছি, স, আর, হাসু, আফসা, ইতি। এক লাইনে 7টা থাকবে। এই যে স, আর, সু, আপ, সা, ইতি। এই এক লাইনে 7টা, স, আর, হা, সু, আপ, সা, ইতি। দ্বিতীয় লাইনে এখন বোর্ড টোটাল রাইট, এখন ঠিক আছে। এখন কি দেখা যায় স্যার? জি জি জি, নাকি এটা তো জি স্যার, আমরা 64টা উপসর্গ শেষ করেছি। এবার আমরা আরেকটি চ্যাপ্টার ধরব, প্রত্যয়। প্রত্যয় শব্দের অর্থ বিশ্বাস। আমি ধীরে ধীরে বলি, যারা দেখেন নাই বোর্ডে তারা লিখে নিন। প্রত্যয় শব্দের অর্থ বিশ্বাস। প্রত্যয়, এই প্রত্যয় শব্দের অর্থ হলো বিশ্বাস। আর আত্মপ্রত্যয় অর্থ আত্মবিশ্বাস। আমরা এই প্রত্যয় চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা বিষয়। বাংলা সাহিত্যে
শব্দ গঠনের ক্ষেত্রে যে কটি প্রক্রিয়া রয়েছে তার মধ্যে একটি হলো উপসর্গ, আরেকটি হলো প্রত্যয়, আরেকটি হলো সমাস, আরেকটি হলো কারক, সন্ধি, বিভক্তি। এই কয়টা পদ্ধতিতে শব্দ গঠন হয়। তো এই ক্ষেত্রে আমরা আপনাদের যে পরীক্ষায় থাকে ব্যাকরণ অংশ থেকে হয় একটা প্রত্যয় সম্পর্কে দেওয়া থাকবে, না হয় সমাস, না হয় কারক, না হয় সন্ধি। তো আপনাদের জন্য প্রত্যয়, সমাস, সন্ধি, উপসর্গ এই চারটা বিষয় গুরুত্বের পাঠ্যিকা পাঠ পরিকল্পনার জন্য আমরা করব দুটো ক্লাস শেষ করে আপনাদেরকে আমরা পাঠ পরিকল্পনা আমরা বোর্ডে অথবা আমরা যেভাবে পাঠ আপনাদেরকে সেটা শব্দের অর্থ বিশ্বাস, আত্মপ্রত্যয় অর্থ আত্মবিশ্বাস। এই প্রত্যয় ক্লাস করার পূর্বে আমাদেরকে আত্মবিশ্বাস সহকারে আত্মবিশ্বাস সহকারে আমরা এবার কি দেখা যায় স্যার? বিশ্বাস, আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস। তো আমরা প্রত্যয় নির্ণয়ের আগে শব্দ সম্পর্কে আমাদেরকে জানতে হবে শব্দ কাকে বলে, তারপরে এই প্রত্যয়ের সাথে শব্দের সম্পর্ক রয়েছে। তো শব্দ কাকে বলে আমরা শুরুতেই জেনে নিব শব্দ কাকে বলে। অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে তাহলে আমরা এক কথায় জেনে নিলাম অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। শব্দ গঠনের দিক থেকে দুই প্রকার। শব্দ গঠনের দিক থেকে দুই প্রকার। মৌলিক শব্দ, সাধিত শব্দ। শব্দ গঠনগত দিক থেকে দুই প্রকার, অর্থাৎ প্রত্যয়ের সাথে এই শব্দ গঠনগত দিক থেকে যে প্রকার রয়েছে এটা সম্পর্ক রয়েছে। সেই জন্য আমাদেরকে শব্দ গঠন সম্পর্কে জানতে হবে। সেই জন্যই আমরা শব্দ গঠন সম্পর্কে জেনে নেব। তাহলে মৌলিক শব্দ, এই মৌলিক শব্দের সাথে প্রত্যয়ের সম্পর্ক নেই, তারপর আমরা জেনে নেই মৌলিক শব্দ কাকে বলে। যে শব্দকে ভাঙা যায় না, ভাঙলেও কোনো অর্থ প্রকাশ করে না, তাকে মৌলিক শব্দ বলে। যে শব্দকে ভাঙা যায় না, ভাঙলে এর কোনো অর্থ হয় না, তাকেই মৌলিক শব্দ বলে। তো সাধিত শব্দের সাথে প্রত্যয়ের সম্পর্ক, সেজন্য আমরা সাধিত শব্দ সাথে প্রত্যয়ের সম্পর্ক এটা জেনে নেব। সাধিত শব্দ কাকে বলে? মূল অংশের অর্থ পাওয়া যায়। যে শব্দকে ভাঙা যায়, ভাঙলে মূল অংশের অর্থ পাওয়া যায়, তাকে সাধিত শব্দ বলে। যেমন সাধিত শব্দ লেখা খেলনা, আমরা এটাকে ভাঙবো খেল যোগ না। এইখানে মূল অংশটা হলো খেল। এই যে খেল অর্থ খেলা, এই বিষয়টা আমরা জানলাম যে মূল অংশটার অর্থ প্রকাশ করেছে। এই জন্য সাধিত শব্দের মূল অংশটাই আমরা এখানে প্রত্যয়ের জন্য বিবেচনা করব। তাহলে এখন আমরা এই সাধিত শব্দের মূল অংশকে বলে প্রকৃতি। এখানে একটু জেনে নিব সাধিত শব্দ কাকে বলে। যে শব্দকে ভাঙা যায় এবং ভাঙলে মূল অংশের অর্থ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে। আর এই সাধিত শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। এখন আমরা প্রত্যয়ের দিকে প্রবেশ করব যে সাধিত শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। এবার আমরা জেনে নেব প্রকৃতি কাকে বলে। প্রকৃতি, তো সাধিত শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। সাধিত শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। এই প্রকৃতি আবার দু প্রকার।
ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি। তাহলে আমরা এখন জেনে নিলাম যে প্রকৃতি কাকে বলে। সাধিত শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। প্রকৃতি আবার দু প্রকার, ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি। এখন আমরা জেনে নিব ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কাকে বলে, নাম প্রকৃতি কাকে বলে, তারপরে আমরা প্রত্যয়ের দিকে ধীরে ধীরে প্রবেশ করছি। তাহলে আমরা যদি একটু উপরে যাই, ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি, এই দুটা প্রকৃতি এসেছে প্রকৃতি থেকে। এই প্রকৃতি এসেছে সাধিত শব্দের মূল অংশ থেকে। প্রকৃতিটা এসেছে সাধিত শব্দের মূল অংশ থেকে। আবার সাধিত শব্দ এসেছে শব্দ গঠনগত দিক থেকে দুই প্রকারের একটা থেকে। আবার শব্দ এসেছে ধ্বনি থেকে। এই ধ্বনি থেকে এসেছে শব্দ, অর্থাৎ আমরা যেই আওয়াজটা দেই এটা যদি অর্থ প্রকাশ করে, যে ধ্বনিটা অর্থ প্রকাশ করে, এটাই শব্দ হয়ে যায়। তাইলে আমরা একটু জেনে নিলাম ধ্বনি থেকে এসেছে শব্দ। শব্দ আবার গঠনগত দিক থেকে দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দের সাথে প্রত্যয়ের সম্পর্ক নেই, সেটা রয়েছে সাধিত শব্দের সাথে। সাধিত শব্দের মূল অংশকে বলে প্রকৃতি। এই সাধিত শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। প্রকৃতি আবার দু প্রকার, ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। তো আমরা এই ক্রিয়া প্রকৃতি কাকে বলে আর এই নাম প্রকৃতি কাকে বলে, এইটা যদি জানতে পারি তাহলে আমরা প্রত্যয় আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং আমরা এটা নির্ণয় করতে পারবো এবং আমাদের পাঠটিকায় সহজভাবে সেটা উপস্থাপন করতে পারবো। তাহলে এবার আমরা জেনে নেই প্রকৃতি কাকে বলে। ক্রিয়া প্রকৃতি, শব্দ মূল যদি কোনো কাজ, গতি, অবস্থান বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে। আমরা ধীরে ধীরে লিখে নেই। শব্দ মূল যদি কাজ, গতি, অবস্থান বোঝায়। শব্দ মূল যদি কাজ, গতি, অবস্থান বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে। তাহলে কোন শব্দ মূল যদি কাজ, গতি, অবস্থান বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে। তাহলে আমরা জেনে নিলাম ক্রিয়া প্রকৃতি কাকে বলে। যেমন খেলনা, খেল যোগ অনা, এই যে মূল অংশটা এখানে ভাঙার পরে যেটা আসলো খেল, এই খেল এটা দ্বারা কাজ বোঝায়। অর্থাৎ আমরা লক্ষ্য রাখতে হবে আমাদের শব্দটাকে ভেঙে নেওয়ার পরে মূল অংশটা কি বোঝায়। মূল অংশটা যদি কাজ বোঝায় তাহলে এটা ক্রিয়া প্রকৃতি। মূল অংশটা যদি গতি থাকে তাহলে এটা হলো ক্রিয়া প্রকৃতি। মূল অংশটাতে যদি অবস্থান থাকে তাহলে এটা ক্রিয়া প্রকৃতি। যেমন আমরা আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারি, বহতা, বহ যোগ তা, এখানে বহ এর মধ্যে গতি রয়েছে। বহা কাজ বোঝায়, গতি বোঝায়, অবস্থান বোঝায়, তাহলে আমরা এটাকে ক্রিয়া প্রকৃতি হিসেবে ধরে নিব। এরপরে আমরা আসতেছি নাম প্রকৃতি। তো নাম প্রকৃতি হচ্ছে শব্দ মূল যদি নাম, দোষ, গুণ, অবস্থা বোঝায়। শব্দ মূল যদি
নাম, দোষ, গুণ, অবস্থা, জাতি বুঝায়। শব্দমূল যদি নাম, দোষ, গুণ, অবস্থা, জাতি, আমরা আগে বলেছি অবস্থান। শব্দমূল যদি কাজ, গতি, অবস্থান বুঝায় তাহলে হবে ক্রিয়া প্রকৃতি। আর শব্দমূল যদি নাম, দোষ, গুণ, অবস্থা, প্রকৃতি, অর্থাৎ এই পাঁচটার যে কোনো একটা, নাম, দোষ, গুণ, অবস্থা, জাতি, এই পাঁচটার একটি যদি থাকে শব্দমূলে তাহলে সেটা হলো নাম প্রকৃতি। তাহলে আমরা প্রত্যয় করতে গেলে চিনার উপায়টা, নাম প্রকৃতি কিভাবে চিনবো? নাম, দোষ, গুণ, অবস্থা, জাতি, এই পাঁচটার যে কোনো একটা যদি দেখি তাহলে আমরা বুঝবো এটা নাম প্রকৃতি। তাহলে আমরা এটাকে নাম প্রকৃতি বুঝবো। তাহলে এবার আসি আমরা প্রত্যয় কাকে বলে। নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির সাথে, তাহলে আমরা প্রত্যেক সংজ্ঞায় যাই বা তারপর আমরা উদাহরণে গেলে বিষয়টা নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সাথে, নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সাথে নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সাথে নতুন শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে যদি আরেকটি নতুন শব্দ তৈরি হয় তাকে প্রত্যয় বলে। জেনে নিলাম সহজভাবে যদি নেই নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সাথে নতুন শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে যদি আরেকটি নতুন শব্দ তৈরি হয় তাকে প্রত্যয় বলে। এখন আমরা উদাহরণে যাব যে কিভাবে আমরা এটা বুঝতে পারবো। যে প্রকৃতিটা আমরা এর আগে জেনে নিয়েছি, নাম প্রকৃতি চিনার 5টি উপায় রয়েছে, নাম, দোষ, গুণ, জাতি, অবস্থা। আবার ক্রিয়া প্রকৃতি চিনার জন্য তিনটি বিষয় রয়েছে, সেটা হলো কাজ, গতি, অবস্থান। কাজ, গতি, অবস্থান। আর এখানে হলো নাম, দোষ, গুণ, জাতি, অবস্থা। এই পাঁচটা যদি আমরা দেখি তাহলে দুইটা, নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি, এই দুইটা প্রকৃতির সাথে সমন্বয়ে হয় প্রত্যয়। তাহলে এখন কৃৎ প্রত্যয় কাকে বলে? শব্দাংশ যুক্ত হয়ে যে যদি আরেকটি নতুন শব্দ তৈরি হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। আমরা এর আগে জেনে নেই যে প্রত্যয় হলো দুই প্রকার। বাংলা সাহিত্যে শব্দ গঠনের যে প্রক্রিয়া রয়েছে তার মধ্যে একটি প্রক্রিয়া হলো প্রত্যয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। তো প্রত্যয় আমরা জেনে নিলাম কাকে বলে। প্রত্যয় বলে হলো নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির সাথে নতুন শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে যদি আরেকটি নতুন শব্দ তৈরি করে তখন তাকে প্রত্যয় বলে। বাংলা ভাষায় প্রত্যয় দুই প্রকার, আমরা দুই ধরনের প্রত্যয় পেয়ে থাকি। বাংলা ভাষায় দুই রকমের প্রত্যয় রয়েছে, একটা হলো কৃৎ প্রত্যয় আর একটি তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, প্রত্যয় দু প্রকার, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তাইলে আমরা প্রত্যয়ের সংজ্ঞা জানলাম। এই প্রত্যয়ের সংজ্ঞা থেকে আংশিক যদি কমিয়ে নেই আমরা, তাহলে যেমন ক্রিয়া প্রকৃতির সাথে নতুন শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে যদি আরেকটি নতুন শব্দ তৈরি করে তাকে কৃৎ প্রত্যয় বলে।
আর নাম প্রকৃতির সাথে নতুন শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে যদি আরেকটি নতুন শব্দ তৈরি করে তাকে নাম প্রকৃতি তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে আমরা দুই দিক থেকে চিনে নিলাম, ক্রিয়া প্রকৃতির সাথে হলে কৃত প্রত্যয় আর নাম প্রকৃতির সাথে হলে তদ্ধিত প্রত্যয়। তাহলে এখন আমরা উদাহরণ দিলে বিষয়টা আরো সহজ হবে। ধরেন আমরা এবার আসলাম বাংলা সাহিত্যে প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা যদি এবার উদাহরণ দেই তদ্ধিত প্রত্যয় 5টা যদি আমরা মনে রাখি, যেমন ঢাকাই, এই ঢাকাই যদি আমরা ভাঙি ঢাকা যোগ আই, এখানে দেখেন আমরা আগে এটাকে জেনে নিব ঢাকাই, এই ঢাকা যোগ আই। তাইলে এবার দেখেন এই ঢাকা, ঢাকা দিয়ে কি বোঝানো হয়েছে? একটা নাম, একটা স্থানের নাম বোঝানো হয়েছে, স্থান, এই স্থান বা নাম। তাহলে এই নাম বোঝানে এটা হলো নাম প্রকৃতি, নাম প্রকৃতি। তাহলে নাম প্রকৃতির সাথে যদি নতুন শব্দাংশ যুক্ত হয়ে আরেকটা নতুন শব্দ হয়, পদের নাম হলো তদ্ধিত প্রত্যয়। যেটা সহজ, এই তদ্ধিত প্রত্যয় জানা থাকলে আমরা সহজেই কিন্তু কৃত প্রত্যয় পরে বের করতে পারবো। তাহলে এটা কিভাবে বুঝলাম? ঢাকা একটা স্থানের নাম অথবা নাম। তারপরে আমরা আসি নামের পরে আসি দোষ, যেমন পাগলামি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হলো পাগল, পাগল যোগ আমি। তাহলে এই পাগল, পাগলটা দিয়ে বুঝাইলো দোষ। আমরা বলেছি শব্দ মূল যদি নাম বুঝায়, শব্দ মূল যদি দোষ বুঝায়, শব্দ মূল যদি গুণ বুঝায়, শব্দ মূল যদি গতি বুঝায়, শব্দ মূল যদি অবস্থা বুঝায়, তাহলে আমরা দেখবো যে এটা কোন প্রকৃতির দিকে যাচ্ছে। তাহলে এখানে ঢাকায় এখানে নাম বোঝানো হয়েছে, সেজন্য এই নাম বোঝানোর কারণে আমরা প্রত্যয়ের নাম লিখেছি তদ্ধিত প্রত্যয়। আর এখানে পাগল এটা দিয়ে বোঝানো হয়েছে দোষ, সেজন্য এটা হলো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। এরপরে আমরা আসি গুণের মধ্যে, যদি মেধাবী, তাহলে এটাকে ভাঙলে হয় মেধা, মেধা যোগ বি, বি বাংলা, অথবা আমি সংস্কৃত উপসর্গ দিয়ে যদি বলি বিন, এই বি দিলে হবে, বিন দিলে হবে। তো মেধা যোগ বি, মেধাবী। এই মেধা দিয়ে কি বোঝানো হয়েছে? আমরা সবসময় মনে রাখতে হবে যে শব্দ মূলটা আমাকে কি বোঝাচ্ছে। এই শব্দ মূল মেধা, মেধা দিয়ে গুণ বোঝানো হয়েছে, অতএব এটা নাম প্রকৃতি। আমরা এই প্রকৃতি চেনার জন্য 5টা উপায় যদি মনে রাখি, 5টা উপায় যদি মনে রাখি, তাহলে আমরা সহজভাবেই তদ্ধিত প্রত্যয়কে আলাদা করতে পারবো, বাকিগুলি কৃত প্রত্যয়। যেমন এই মেধা, মেধা দিয়ে বোঝানো হয়েছে গুণ, সেই জন্য এটা তদ্ধিত প্রত্যয়। ওই আমরা দিয়ে দিলাম, এটা হলো তদ্ধিত প্রত্যয়। তো 3টা উদাহরণের পর আরো 2টা উদাহরণ দিই। সেটা হলো যে আমরা বলেছি জাতি, জাতি দিয়ে হলো যেমন বাঙালি, এটাকে ভাঙলে বাঙ্গাল, বাঙ্গাল যোগী। এই যে বাঙ্গাল শব্দর মূল বোঝানো হয়েছে জাতি, এই জাতি বোঝানোর কারণেই এটা হয়ে গেল তদ্ধিত প্রত্যয়। সর্বশেষটা বলছি নাম, দোষ, গুণ, জাতি, অবস্থা। এই অবস্থা যেমন বন্দিনী, বন্দি যোগ ইনি, এই বন্দি, বন্দির সাহায্যে বোঝানো হয়েছে অবস্থা। এই যে একটা অবস্থায় থাকে বন্দি দশা, এটাকে অবস্থা বুঝায়। কেউ যদি কোন অবরুদ্ধ থাকে, বন্দি থাকে, সেটা একটা অবস্থা বুঝায়। তাইলে আমরা
সব সময় মনে রাখবো শব্দকে যখন ভাঙবো, ভাঙার পরে আমরা মনে রাখবো যে মূল অংশটা কি বুঝাচ্ছে। মূল অংশটা যদি নাম বুঝায় তদ্ধিত প্রত্যয়, যদি দোষ বুঝায় তদ্ধিত প্রত্যয়, যদি গুণ বুঝায় তাহলে তদ্ধিত প্রত্যয়, যদি জাতি বুঝায় তাহলে তদ্ধিত প্রত্যয়, যদি অবস্থা বুঝায় তাহলে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা এই পাঁচটা যদি মনে রাখতে পারি, এই পাঁচটা অংশের যদি কোনোটাই না থাকে তাহলে আমরা ধরে নিব এটা কৃত প্রত্যয়। এবার আমরা কৃত প্রত্যয়ের উদাহরণে যাব। আমি আবারও রিপিট করছি, প্রত্যয় এসেছে শব্দ থেকে। সালাউদ্দিন ভাই, শব্দ এসেছে- টিচার কিন্তু লাইনে আছে। হ্যাঁ, না ঠিক আছে স্যার, আমরা 4:15 শেষ করব। সিস্তি স্যার 4:15 আপনার ক্লাস শেষ করব, আর 10 মিনিটে শেষ করবেন। তো এখন আমরা কৃত প্রত্যয়ের উদাহরণে যাচ্ছি। যেমন প্রথম উদাহরণ আমরা বলেছিলাম কাজ যদি বুঝায়, সিস্তি স্যার আর 10 মিনিট আছে। নাচন। সিস্তি স্যার 10 মিনিট আছে। দোলনা, আমরা যদি বলি দোলনা, কৃত প্রত্যয়ের উদাহরণে আমরা তিনটা জিনিস মনে রাখতে সালাউদ্দিন ভাই পারি। বলে দেন, দোলনা, তার 10 যেমন মিনিট পরে জাকির সাহেব ক্লাস নেবে, এটা বলে দেন। দোল বলবো, অসুবিধা নেই। যোগ অনা, এই দোল, এই অংশটাকে আমরা মূল অংশটাকে প্রশ্ন করে জেনেছি দোল। দোলের সাহায্যে এটাকে দোলা মানে কাজ বোঝানো হচ্ছে, দোল দুলতে বলা হয়েছে। এই কাজ বোঝানোর কারণেই এটা যখন ক্রিয়া প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতির সাথে হলে কৃত প্রত্যয় হয়। তো এই জন্য আমরা মূলটাকে কৃত প্রত্যয়। তারপরে আমরা বলেছি গতি, বহ যোগ তা, এটাও কৃত প্রত্যয়। মনে রাখতে হবে এই কৃত প্রত্যয়ের ক্ষেত্রে শুধু ক্রিয়া চিহ্ন দিতে হবে। আমাদেরকে সবসময় মূল শব্দ ভাঙার পরে এই চিহ্নটা দিতে হবে, ক্রিয়া প্রকৃতি চিহ্ন, এটা হলো ক্রিয়া চিহ্ন। এটা এই ক্রিয়া চিহ্নটা আমাদেরকে দিতে হবে সবসময়, শুধু কৃত প্রত্যয়ের বেলাতে তদ্ধিত প্রত্যয় দেওয়া লাগবে না। তারপরে আমরা অবস্থান দিয়ে একটা উদাহরণ দেই। সম্রাট, এটা সংস্কৃত বিষয়, এই জন্য এটাকে আলাদা করা হয়েছে। সম যোগ রাজ যোগ কিপ, এটা সংস্কৃত প্রত্যয়। এই রাজ মানে রাজা। রাজা একটা অবস্থানে থাকেন, নিয়ন্ত্রণ কর্তা, যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন রাজা, যার কারণে রাজা অবস্থানে থাকেন। তো আমরা এর বিকল্প হিসাবে আমরা যদি মনে রাখি নাম প্রকৃতির পাঁচটা দিক, নাম, দোষ, গুণ, জাতি, অবস্থা, তাহলে আমরা সহজভাবেই বের করতে পারবো যে কৃত প্রত্যয় কোনটি এবং তদ্ধিত প্রত্যয় কোনটি। এখন আমরা যদি একটু উদাহরণ ভিন্নাঙ্গিকে দেই তাহলে আমরা নিজেরাই বের করতে পারবো। ধরেন আমি বললাম গোলাপি, তো আপনি বললেন গোলাপ যোগ ই, ভাঙলেন গোলাপ যোগ ই, তাহলে এই গোলাপ দিয়ে কি বোঝানো হয়েছে? এই গোলাপ দিয়ে বোঝানো হয়েছে একটা ফুলের নাম, অতএব নাম বোঝানো হয়েছে। তো আপনি নিঃসন্দেহে লিখতে পারবেন এটা হলো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। তাইলে এখন এভাবে আমরা যদি আরো বলি, যেমন আকাশী, আকাশ যোগ ই, এই আকাশ দ্বারা কি বোঝানো হয়েছে? আকাশ দ্বারা তাও একটি নাম বোঝানো হয়েছে। তো এই নামের ক্ষেত্রে ক্রিয়ামূল যদি, অর্থাৎ শব্দমূল যদি কোনো দোষ, নাম, গুণ যে কোনো পাঁচটির একটা বোঝায় তাহলে তদ্ধিত প্রত্যয় হয়। তো আপনারা এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে প্রত্যয়ের বিষয়টা আশা করি সহজ হয়ে যাবে। আমরা যদি পাঁচটা দিক মনে রাখি, শব্দমূলটা কি বুঝাতে চাচ্ছে, শব্দমূল যদি নাম বুঝায়, শব্দমূল যদি দোষ বুঝায়, শব্দমূল যদি গুণ বুঝায়, শব্দমূল যদি জাতি বুঝায়, শব্দমূল যদি অবস্থা বুঝায়, তাহলে হলো নাম প্রকৃতি। আর এই নাম প্রকৃতির সাথে যুক্ত হয়ে যদি নতুন শব্দ হয় সেটা হয় তদ্ধিত প্রত্যয়। তো আমরা এভাবে প্রত্যয়টা মোটামুটি শেষ করতে পারবো।
তো জানিয়ে রাখি বাংলা সাহিত্যে 3 ধরনের প্রত্যয় পাওয়া যায়। প্রত্যয় কিন্তু 2 প্রকার, আপনারা সবসময় মনে রাখতে হবে প্রত্যয় 2 প্রকার, কিন্তু ধরন হলো 3টা। যেমন বাংলা শব্দ সাহায্যে যে প্রত্যয়টা হয় সেটা হলো বাংলা প্রত্যয়, সেখানে কৃত, বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত রয়েছে। আবার সংস্কৃত শব্দের সাহায্যে যে প্রত্যয়টা হয় সেটা হলো সংস্কৃত কৃত, সংস্কৃত তদ্ধিত। আবার বিদেশি শব্দের সাহায্যে যেই প্রত্যয়টা নির্ণয় করা হয় সেটা হলো বিদেশি কৃত এবং বিদেশি তদ্ধিত। তাহলে আমরা জেনে রাখি বাংলা সাহিত্যে 3 ধরনের প্রত্যয় পাওয়া যায়, কিন্তু প্রকার হলো 2টা। বাংলা সাহিত্যে 3 ধরনের প্রত্যয়ের মধ্যে প্রকার হলো 2 প্রকার, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। আর ধরন হলো 3 ধরনের, যেমন বাংলা কৃত, বাংলা তদ্ধিত, সংস্কৃত কৃত, সংস্কৃত তদ্ধিত। তারপরে হলো এই বিষয়গুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে এত কঠিন কিছু হবে না। আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের আজকে 2টি চ্যাপ্টার আমরা শেষ করতে পেরেছি। একটা হলো উপসর্গ এবং প্রত্যয়। এই প্রত্যয় এবং উপসর্গ, সমাস, তারপরে আপনাদের জন্য সন্ধি, এই 4টা চ্যাপ্টার থেকে একটা থাকবেই। আপনারা এই যে পাঠ্যিকা লিখবেন, পাঠ পরিকল্পনা, বাংলায় অন্তত 50 থেকে 60টি পাঠ পরিকল্পনা জমা দেওয়া লাগে। তো আমরা একটা ক্লাসে আশা করি পাঠ পরিকল্পনা আপনাদেরকে শেষ করে দিব। তো এর আগে আমরা যে জেনেছি 64টা উপসর্গ কবিতার মাধ্যমে, আপনারা যদি সেটা মনে রাখতে পারেন, যে উপসর্গ মনে রাখা এত সহজ বিষয় নয় কবিতা আকারে। আমি আবার একটু রিপিট করি প্রথম থেকে, যে যারা যুক্ত ছিলেন না তাদের জন্য, মধ্যখানে নেট ছিল না সেজন্য বলি, যে বাংলা উপসর্গ রয়েছে 21টি। স, আড়, হাসু, আবসা, ইতি, অজ, ও, ওঘা, অনা, বিআন, পাতি, উন, তদ, আ, কুনি, ভররাম, এখানে রয়েছে 21টি বাংলা উপসর্গের নাম। তারপরে আমরা বলি 20টি উপসর্গ রয়েছে সংস্কৃত। অতি, প্রতি, অবনির, অপি, অভি, সমদূর, নি, অনি, অপ, আ, বি, অধি, সু, পরা, প্র, পরি, উপ, উত, এখানে রয়েছে 20টি সংস্কৃত উপসর্গ নিখুঁত। 11টি উপসর্গ পার্শ্বির উপর, কম, হরে, খর, বেকার, বদনা, ফিনিম, বদর। যদি আমরা এভাবে মনে রাখি যে 11টি উপসর্গ পার্শ্বির উপর, কম, হরে, খর, একলাইনে 3টি, কম, হরে, খর, তারপরের লাইনে 8টি, বে, কার, বদ, না, ফি, নিম, বদর। যদি একটু আলাদা করে নেন তাহলে বুঝতে পারবেন। তাহলে 20, তুমি ঢুকছো কেন? 21 এবং এখানে হলো 21টি, 20টি, তারপরে 11টি। এরপরে আমরা পার্শ্ব উপসর্গের কথা বলেছি, সেখানে রয়েছে 8টি। হরেক, হর, বাজে, পার্শ্ব উপসর্গ রয়েছে 8টি, কম, হরেক, হর, বেকার, বদনা, ফিনিম, বদর, এই 11টি। তারপরে হলো 6টি উপসর্গ আরবির উপর, সে আরবির উপর 6টি হলো বাজে, খয়ের, আম, লা, খাসগর, বাজে, খয়ের, আম, লা, খাসগর। তাইলে আমরা যদি মনে রাখতে পারি আরবি উপসর্গ 6টির উপর বাজে, খয়ের, আম, লা, খাসগর। ইংরেজি উপসর্গ 4টি, তো সেটা কবিতা আকারে যদি বলি 4টি উপসর্গ ইংরেজি ভাব, হাফ, হেড, ফুল, সাব। 2টি উপসর্গ উর্দু ও হিন্দির উপর, কম, সেখানে আইসা 2টা, এটা কিন্তু রিপিট হয়েছে, পার্সিতেও আছে আবার উর্দুতেও এসে ব্যবহার হয়েছে, হরেক, হর। যেমন আপনি যদি দেখেন হরতাল, এই তালের আগে তাল, তালের আগে যদি আমি হর দেই, এই হরতাল, এই যে হিন্দিতে হর মানে প্রত্যেক, তাল মানে তালা, প্রত্যেক দরজায় তালা, প্রত্যেক দরজা বন্ধ থাকবে। তাহলে পার্সি উপসর্গীয় 2টি ব্যবহার রয়েছে, আবার হিন্দি এবং উর্দুতেও এই হর 2টি উপসর্গের ব্যবহার রয়েছে। তাহলে আমরা 64টি উপসর্গ যদি কবিতা মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা 64টি উপসর্গ মনে রাখা একেবারেই সহজ হয়ে যাবে। তো আমি সংক্ষেপে আবার একবার একটানে বলে দিচ্ছি, হাসু, আবসা, ইতি, অজ, ও, ওঘা, অনা, বিআন, পাতি, উনকদ, আকুনি, ভররাম, এখানে রয়েছে 21টি খাঁটি বাংলা উপসর্গের নাম। অতি, প্রতি, অবনির, অপি, অভি, সমদূর, নি, অনি, অপ, আ, বি, অধি, সু, পরা,
প্র পরি উপ উত, এখানে রয়েছে 20টি সংস্কৃত উপসর্গ নিখুঁত, 11টি উপসর্গ পার্সির উপর, কম হরেক হর বেকার বদনা ফিনিম বদর, 6টি উপসর্গ আরবির উপর, বাজে খয়ের আমলা খাসগর, 4টি উপসর্গ ইংরেজি ভাব, হাফ হেড ফুল সাপ, 2টি উপসর্গ উর্দুর উপর, হরেক হর রিলেটেড, পথের সাথে সম্পৃক্ত, সেজন্যই আমরা শুধু এই 2 প্রকার নিয়ে আলোচনা করেছি। তো শব্দ কাকে বলে আমরা জেনে নিয়েছি, শব্দ জানার আগে ধ্বনি কাকে বলে সেটাও জেনে নিয়েছি, যে মানুষের মুখ থেকে নির্গত যে আওয়াজটা, এটাই ধ্বনি, আর এই ধ্বনিটা যখন অর্থ প্রকাশ করে তখন এটা হয়ে যায় শব্দ। তাহলে আমরা সহজেই বলতে পেরেছি অর্থবোধক ধ্বনি বা ধ্বনি স্যার মনে হয় শুনতেছে না, স্যার মনে হয় শুনতেছে না। আলাউদ্দিন ভাই, 2 প্রকার শব্দ গঠনের দিক থেকে 2 প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ কাকে বলে, যেই শব্দটাকে ভাঙা যায় না এবং ভাঙলেও কোনো অর্থ প্রকাশ করে না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন মা, এইটাতে যদি আমি আকারটা সরিয়ে নেই ম হয়ে যায় আর এটার অর্থ থাকে না, তো সেজন্য মৌলিক শব্দ ভাঙা যায় না, অর্থাৎ এই মৌলিক শব্দের সাথে প্রত্যয়ের কোনো সম্পর্ক নেই, প্রত্যয়ের সম্পর্ক সাধিত শব্দের সাথে। তো আমরা জেনে নিয়েছি সাধিত শব্দ কাকে বলে, যেই শব্দটাকে ভাঙা যায় আর ভাঙার পরে মূল অংশের অর্থ খুঁজে পাওয়া যায়, তাকে সাধিত শব্দ বলে। অর্থাৎ যেই শব্দটাকে আমরা ভাঙবো, ভাঙার পরে 2 প্রকার, একটা হলো ক্রিয়া প্রকৃতি আর একটা নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কাকে বলে, তো সবাইকে আমি জানিয়ে দিচ্ছি যে আপনারা এই ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতি আলাদা করে, এই নাম প্রকৃতি যে 5টা চিনার উপায় সেটা আপনারা জেনে নেবেন, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেককে আলাদা করতে পারবেন। আমরা আগামী ক্লাসে সমাস অথবা আরো যে বিষয় রয়েছে দিয়ে আমরা পাঠ্যিকা পরিকল্পনা তৈরি করে দিব, যে 8 নং প্রশ্ন। তো আপনাদের জন্য আমি প্রশ্ন দিয়ে রাখছি যে আপনারা প্রস্তুতি নেবেন। সমাস বিষয়, সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা, সমাসের শ্রেণীবিন্যাস, এটা পরীক্ষা উপযোগী আপনাদের পাঠ্যিকায় থাকবে, এবং এই আজকের প্রত্যয় কাকে